সম্মানিত বাংলাদেশ সহ আন্তর্জাতিক সম্পর্কের উদ্দেশ্যে কিছু কথা। আমি একজন মেট্রো পরিস্থিতি বা উত্তরে আমি ওই ভিডিওটা করছি। তার মেট্রোর প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বর্তমান বাংলাদেশ প্রেক্ষাপটে ইলেকশন ইঞ্জিনিয়ারিং একটি বহু আলোচিত ধারণা। এখানে বিষয়টি স্পষ্ট করা জরুরি যে আপনি সম্ভবত ১৩তম জাতীয় সংসদ নির্বাচন বলতে সদ্য সমাপ্ত বা চলমান কোনো প্রক্রিয়াকে বুঝিয়েছেন। কিন্তু ৮ জুন ২০২৬ পর্যন্ত বাস্তবতা হলো ১৩তম জাতীয় সংসদ নির্বাচন এখনো অনুষ্ঠিত হয়নি। তাই ১৩তম নির্বাচনে ঠিক কী ধরনের ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে এই প্রশ্নের উত্তর দেওয়ার সুযোগ এখনো তৈরি হয়নি। আপনি নিশ্চয়ই ১২তম জাতীয় সংসদ নির্বাচন জানুয়ারি ২০২৪ অথবা ২৪-এর পরবর্তী কোনো স্থানীয় অথবা উপনির্বাচন প্রসঙ্গে টেনেছেন। তা যদি হয় তবে ১২তম নির্বাচনকে কেন্দ্র করে যে প্রকৃত ইলেকশন ইঞ্জিনিয়ারিং এবং ডিজিটাল প্রযুক্তি ডিআই ব্যবহার নিয়ে অভিযোগ উঠেছিল তা বিস্তারিত তুলে ধরছি বা ধরা প্রয়োজন। যেমন ১২তম জাতীয় সংসদ নির্বাচনের জানুয়ারি ২০২৪ অভিযুক্ত ইলেকশন ইঞ্জিনিয়ারিং। আপনি ইলেকশন ইঞ্জিনিয়ারিং বলতে যান্ত্রিক কৌশলে ভোটার ফলাফল পুনর্নির্ধারণ করে নেওয়ার যে রাজনৈতিক অভিযোগ সেটি কে বুঝেছেন? ২০২৪ সালের ৭ জানুয়ারি নির্বাচনে নিয়ে দেশি বিদেশি পর্যবেক্ষক ও বিরোধী দলগুলো নিম্নলিখিত অভিযোগগুলো এনেছিল। নাম্বার ১, অংশগ্রহণের মূল কৌশল, পার্টিসিপেশন ইঞ্জিনিয়ারিং। প্রধান বিরোধী দলের অনুপস্থিতি বিএনপি ও সমমনা দলগুলো নির্বাচনে বর্জন করেছিল। তাদের বক্তব্য ছিল অংশগ্রহণমূলক নির্বাচন নামে একটি প্রহসন মঞ্চস্থ করার জন্যই এমন পরিবেশ রাখা হয়েছিল যাতে তারা অংশ নিতে না পারে। মনোনয়ন বাণিজ্য ও দমন, বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তার, মামলা ও হয়রানি করে আন্দোলনের সক্ষমতা ধ্বংস করা হয়। একে ভোটের রাজনৈতিক মাঠ আগে থেকেই পরিষ্কার করার কৌশল, প্রি-পোল রিগিং হিসেবে দেখা হয়। ২, তৃণমূলের কমলা কমলা প্রক্রিয়া। ক্ষমতাসীন দলের মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে সমঝোতা করে দেওয়া হয়। যেখানে প্রতিদ্বন্দ্বিতা হবে সেটিও নিয়ন্ত্রিত ছিল। স্বতন্ত্র প্রার্থী ডামি দেওয়া হয়েছিল যাতে ভোটকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দেখায়, কিন্তু প্রকৃতপক্ষে অধিকাংশ আসনেই জয় পরাজয় পূর্ব নির্ধারিত ছিল। ৩, ডিজিটাল হস্তক্ষেপ ও নজরদারি, প্রকৃত ডিআই প্রসঙ্গে। আপনি প্রকৃত চিত্র বলতে সম্ভবত ডিজিটাল ও ইলেকট্রনিক পদ্ধতিতে ভোট কৌশল বোঝাতে চেয়েছেন। এ প্রসঙ্গে অভিযোগগুলো ছিল তথ্য প্রযুক্তির অপব্যবহার, ভোটের দিন সকালের মধ্যে সেন্টার দখল করে ব্যালট পেপার সিল মেরে ফেলার কৌশল, সিসিটিভি ফাঁকি, নির্বাচন কমিশনের বাধ্যবাধকতা সত্ত্বেও অনেক কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা বন্ধ রাখা বা নির্দিষ্ট কোনো না কোনো যাতে ব্যালট বাক্সে অতিরিক্ত ব্যালট ঢোকানো স্টাফিং ধরা না পড়ে। ইভিএম এর অনুপস্থিতি, সিটি কর্পোরেশন নির্বাচনে ইভিএম ব্যবহার করা হলেও জাতীয় নির্বাচনের ব্যালট পেপার ব্যবহার করা হয়, যার মাধ্যমে কারসাজি সহজ ছিল। এটাকেও একটি সচেতন ইঞ্জিনিয়ারিং হিসেবে দেখা হয়, যেখানে প্রযুক্তির চেয়ে বেশি শক্তিকে প্রাধান্য দেওয়া হয়। বর্তমান প্রেক্ষাপট, ইলেকশন ইঞ্জিনিয়ারিং বনাম গণতান্ত্রিক সংস্কার। যেহেতু ২০২৪ আগস্টে সরকার পতনের পর নির্বাচন কমিশন পুনর্গঠিত হয়েছে এবং ১৩তম নির্বাচন সামনে, বর্তমান আলোচনা ঠিক এই ইঞ্জিনিয়ারিং এর বিপরীতে দাঁড়িয়ে। ১, অতীতের ইলেকশন ইঞ্জিনিয়ারিং ভাঙার চেষ্টা। না ভোটের বিধান ফিরিয়ে আনা। আগে না ভোটের বিধান তুলে দেওয়া হয়েছিল যা ক্ষমতাসীনদের জন্য সুবিধাজনক ছিল। এখন সেটি ফিরিয়ে আনার জোর আলোচনা চলছে।
তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থা নির্বাচনকালে ক্ষমতা হস্তান্তরের একটি স্থায়ী প্রক্রিয়া তৈরি করার দাবি জোরালো, যাতে রাষ্ট্রীয় যন্ত্র ব্যবহার করে ভোট ইঞ্জিনিয়ারিং করা না যায়। ২. ডিজিটাল মাধ্যমে স্বচ্ছতার দাবি। এবারে দাবি হচ্ছে সব কেন্দ্র লাইভ সিসিটিভি মনিটরিং, ভোটার তালিকা ডিজিটালি হালনাগাদ, মৃত বা ভুয়া ভোটার বাদ এবং ইভিএমে ব্যবহারের পক্ষে বিপক্ষে স্বচ্ছ আলোচনা, যাতে ডিজিটাল পদ্ধতি ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে না হয়ে স্বচ্ছতার মাধ্যমে হয়। সারসংক্ষেপে বলতে পারি, ১২তম নির্বাচন ছিল অংশগ্রহণমূলক রূপ দেওয়ার জন্য বিরোধী দলকে মাঠ থেকে সরিয়ে দেওয়া, মনোনয়ন ও প্রশাসনের মাধ্যমে ফলাফল নিয়ন্ত্রণের এক ধরনের রাজনৈতিক ও প্রশাসনিক ইঞ্জিনিয়ারিং। ১৩তম নির্বাচন এখনো হয়নি। বর্তমান অধ্যায়টি হচ্ছে কিভাবে এই ইঞ্জিনিয়ারিং এর সংস্কৃতি থেকে বেরিয়ে একটি গ্রহণযোগ্য ভোট প্রক্রিয়া উপহার দেওয়া যায় তা নিয়ে। আপনি যদি চিত্র বলতে নির্দিষ্ট কোনো প্রযুক্তি যেমন ডেটা হ্যাকিং, ইভিএম কারচুপি বোঝাতে চান, তাহলে সেটি আরো নির্দিষ্ট করে বললে আমি গভীরভাবে বোঝাতে পারবো ইনশাল্লাহ। কারণ নির্বাচন যেটি হয়নি তাতে সাধারণ উদ্যোগ আছে যে এতদিন হয়ে গেল আমাদের সরকারকে কেউ কোনো দেশ শুভেচ্ছা জানাননি বা অফিসিয়ালি, এবং আমাদের দেশের সঙ্গে কূটনৈতিকভাবে কান্ট্রি টু কান্ট্রি, স্টেট টু স্টেট, স্টেট হেড টু স্টেট হেড, কোনো any cinema. So the passing is just too much unprofessional, unproficiency, many time waste. But those are wasting the time. Time never forget them. It's not matter of mine, matter of you, matter of them. It's matter of not only whole Bangladesh, but citizenal along with global. That's why European Union জাতিসংঘ শুরু করে আমাদের নির্বাচনকে করেন, এবং সিআই অর্থাৎ সিআইয়ের যে অল ফ্যাক্ট বুক এবং সেন্টার ফর ইন্টেলিজেন্স স্টাডিজ, সেখানে টাটা সিটি সারা পৃথিবীর সকল লিডারদের টাটা সিটি আছে। এখনও বাংলাদেশের টাটা সিটি আছে। এপ্রিল মাসে ২০২৪ সালে যে মন্ত্রী পরিষদ ছিল সেই মন্ত্রী পরিষদে আছে। আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন। বাট ইন ডেপথ যদি জানতে চান আমাকে নক করেন। আমি ৩০০ আসন ভিত্তিক আমি চিত্র দিয়ে দিতে পারবো ইনশাল্লাহ। ৩০০ আসন নির্বাচন হয়নি অ্যাকচুয়ালি। যে কয়টা আসনে নির্বাচন হয়েছে কেন্দ্র ভিত্তিক কতটা ব্যালট পেপার, সেই কেন্দ্রে ভোটারদের জন্য যে কয়টা ভোটার সে কয়টা ব্যালটের জন্য ডাবল ব্যালট পেপার, কতটা একটা বক্সে কতটা ব্যালট পেপার থাকে, কতক্ষণ ঢুকছে, কতটা ভোট ওই কেন্দ্রে কাস্ট হয়েছে, যে ৩-এর ১ ভাগ ভোট কাস্ট হয়, তাহলে ৩-এর ২ ভাগ ব্যালট কখন, কোথায়, কিভাবে, কার মাধ্যমে, সেইটা সংরক্ষণের জায়গা ঢাকায় জাতীয় নির্বাচন কমিশন অফিসে আছে, সেটা কতদিন পর তারা সেটা ডিস্ট্রয় করে দেন। ইট ইজ এভরিথিং clear and crystal clear. Hard copy evidence available. I am requesting, please stay cool and patient. May Almighty Allah bless all of us. Hopefully, inshallah, will overcome within short, inshallah, এবং ২০ কোটি মানুষকে ক্ষমতায়িত করা। জনগণ সত্য ক্ষমতার উৎস। আমরা এই কথাটা মিথ্যা বলি, পাপ বলি আমাদের দেশের জন্য। প্রতিদিন মিথ্যে কথা বলে পাপ করতেছি। ইনশাল্লাহ সেই লক্ষ্যে আমি কাজ করে যাচ্ছি। উপরে আল্লাহ। ধন্যবাদ।